সালাম আলাইকুম। তো আজকে আমরা বোটানি চ্যাপ্টার ওয়ানের একটা গুরুত্বপূর্ণ টপিক করব, সেটা হচ্ছে প্লাস্টিক। তো প্লাস্টিক জিনিসটা আসলে আমাদের উদ্ভিদ, মানে উদ্ভিদের দেহে আমরা দেখতে পাই, তাই না? শুধু কি উদ্ভিদের দেহে দেখতে পাই? না, প্লাস্টিককে আমরা কোথায় দেখতে পাই, কোথায় দেখতে পাই না, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোথায় কোথায় দেখতে পাই না? যেমন কোনো প্রাণী কোষে কিন্তু প্লাস্টিক নাই, প্রাণী কোষে নাই। তারপরে হচ্ছে ছত্রাকের কোষে আমরা পাই না। তারপরে হচ্ছে ব্যাকটেরিয়াতে আমরা পাবো না, ব্যাকটেরিয়া। তারপরে হচ্ছে আমাদের নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, এই যে জিনিসগুলো আছে এইসব জায়গায় কিন্তু আমরা কোনো ধরনের প্লাস্টিক দেখতে পাই না। এখন কথা হচ্ছে প্লাস্টিক দেখতে পাই না, ঠিক আছে, কিন্তু এই যে নীলাভ সবুজ শৈবাল, সে তো ভাই সালোক সংশ্লেষণ করে। তাহলে প্লাস্টিক নাই, তার মধ্যে ক্লোরোপ্লাস্ট নাই, কিন্তু সে সালোক সংশ্লেষণ করে কিভাবে? এটা একটা কথা। তার মধ্যে প্লাস্টিডের ভিতরে যে আমাদের থাইলাকয়েড থাকে না, তার ভিতরে থাইলাকয়েড থাকে। প্লাস্টিড নাই, কিন্তু তার ভিতরে থাইলাকয়েড আছে, ঠিক আছে। মানে এই নীলাভ সবুজ শৈবালের যে প্লাজমা মেমব্রেন, এর ভিতরে যে প্লাজমা মেমব্রেনটা আছে, সেই প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে প্রবিষ্ট হয়, মানে ভিতরের দিকে ঢুকে থাইলাকয়েড সৃষ্টি করে। কি সৃষ্টি করে? থাইলাকয়েড সৃষ্টি করে। আর এই থাইলাকয়েডের মধ্যে থাকে আলটিমেটলি ক্লোরোফিল। থাইলাকয়েডের মধ্যে থাকে ক্লোরোফিল, যেগুলো আসলে নীলাভ সবুজ শৈবাল আমাদের কি করতেছে? সালোক সংশ্লেষণ করতেছে। এখন প্লাস্টিক নিয়ে যদি আমরা একটু আলোচনা শুরু করতে যাই, প্লাস্টিক কি? এটা একটা জিনিস, তাই না? প্লাস্টিক কি? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে আমরা এভাবে বলতে পারি যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ডিম্বাকৃতি, ফিতাকৃতি বা তারকাকৃতি, মানে তার বিভিন্ন আকৃতির হয়। তাহলে কি কি বলতে পারি? ডিম্বাকৃতি, ফিতাকৃতি বা তারকাকৃতি, আরো বিভিন্ন আকৃতির হয়, ঠিক আছে। তারকাকৃতির সজীব বর্ণাধার, সজীব বর্ণাধার বস্তু, একে বলা হয় আলটিমেটলি আমাদের প্লাস্টিক। প্লাস্টিড মনে রাখতে হবে, আমাদের সাইটোপ্লাজমের যত অঙ্গাণু আছে এর মধ্যে প্লাস্টিড হচ্ছে সর্ববৃহৎ অঙ্গাণু। প্লাস্টিড কি? সর্ববৃহৎ অঙ্গাণু। আমাদের সাইটোপ্লাজমে আমরা অনেকগুলো অঙ্গাণু দেখতে পাই। মাইটোকন্ড্রিয়া দেখি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখি, তারপরে রাইবোজোম, লাইসোসোম, আরো কত কিছু দেখি। মনে রাখতে হবে এদের মধ্যে প্লাস্টিড হচ্ছে সর্ববৃহৎ অঙ্গাণু। প্লাস্টিকের যে ঝিল্লি, এটা কি দ্বারা গঠিত? এটা লিপোপ্রোটিন দ্বারাই গঠিত, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আমরা সামনে পড়বো। এখানে ফসফোলিপিড থাকে না। একটা জিনিস মনে রাখতে হবে, প্লাস্টিকের যে আবরণী, সেখানে কিন্তু ফসফোলিপিড থাকে না। ফসফোলিপিডের বদলে থাকে গ্লাইকোসিল গ্লিসারাইড। তাহলে এর যে ঝিল্লিটা, ঝিল্লিটা কিন্তু দুই স্তরই হবে এবং লিপিপ্রোটিনের দিয়ে তৈরি হবে, লিপোপ্রোটিন নির্মিত হবে। তবে এখনই বলে দিচ্ছি, এই লিপোপ্রোটিনের মধ্যে ফসফোলিপিড থাকে না। আমরা জানি ম্যাক্সিমাম ঝিল্লি মানে হচ্ছে ফসফোলিপিড, কিন্তু এখানে ফসফোলিপিড নেই। ফসফোলিপিডের পরিবর্তে এখানে থাকবে গ্লাইকোসিল গ্লিসারাইড। ফসফোলিপিডের পরিবর্তে এটা কি থাকে? গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। এই হচ্ছে আমাদের মেনলি ছোটখাটো একটা কথাবার্তা। তো এখন আমাদের এই যে মানে প্লাস্টিক, প্লাস্টিকটাকে প্রথম কে দেখছিল কোষের মধ্যে? এটা খুবই গুরুত্বপূর্ণ। প্লাস্টিকটাকে আবিষ্কার করছিলেন কি? বিজ্ঞানী শিম্পার। কে? 1883 সালে বিজ্ঞানী ডাব্লিউ শিম্পার উদ্ভিদ কোষে প্রথম আমাদের এই ইয়াগুলা দেখতে পান, প্লাস্টিক দেখতে পান। প্লাস্টিকের বলতে তিনি কোন প্লাস্টিকটা দেখতে পেয়েছিলেন? উনি ক্লোরোপ্লাস্ট দেখতে পেয়েছেন। তাহলে এইখান থেকে চলে আসতেছে কোন ধরনের প্লাস্টিক বললাম, তার মানে প্লাস্টিকের শ্রেণী বিভাগ আছে। এই জিনিসটা এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্লাস্টিক কয় প্রকার বা কি কি? প্লাস্টিক, প্লাস্টিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি।
প্লাস্টিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? কিছু প্লাস্টিক হচ্ছে বর্ণযুক্ত, কিছু হচ্ছে বর্ণবিহীন। মানে কেউ হচ্ছে বর্ণযুক্ত, কেউ হচ্ছে বর্ণবিহীন। বর্ণযুক্ত যেগুলা ওইগুলাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দেখেন, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর বর্ণহীন যেটা, সেটার নাম আমরা জানি লিউকোপ্লাস্ট। সেটাকে, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। প্লাস্টিককে আমরা মেনলি তাহলে কয় প্রকার প্লাস্টিক দেখতেছি? তিন প্রকারের প্লাস্টিক দেখতেছি: ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকো। এখন আমাদের এই যে ক্রোমোপ্লাস্ট, আমি এই জিনিসটা অনেকভাবে বলছি। ক্রোমো শব্দের অর্থ হচ্ছে বর্ণ বা রঙিন। তাহলে এই ক্রোমোপ্লাস্ট হচ্ছে আসলে রঙিন আমাদের প্লাস্টিক। এগুলা কি আমাদের? এগুলো হচ্ছে রঙিন প্লাস্টিক। এগুলা কি? এগুলো হচ্ছে রঙিন প্লাস্টিক। ক্লোরো শব্দটা আসছে ক্লোরোফিল থেকে, আর ক্লোরোফিলের কালার কি? সবুজ। তাহলে এগুলো হচ্ছে সবুজ প্লাস্টিক। লিউকো, লিউকোস শব্দটার অর্থ হচ্ছে বর্ণহীন। লিউকোস শব্দের অর্থ কি? বর্ণহীন। লিউকোস অর্থ কালারলেস। লিউকোস অর্থ কালারলেস। তাই লিউকোপ্লাস্ট হচ্ছে আসলে আমাদের বর্ণহীন প্লাস্টিক। এগুলো, এগুলো হচ্ছে আমাদের বর্ণহীন প্লাস্টিক। তাহলে দেখতেছি আমরা যে প্লাস্টিককে দুইভাবে ভাগ করতেছি। একটা হচ্ছে বর্ণযুক্ত, বর্ণহীন। বর্ণযুক্ততে আমরা দেখতেছি আমরা ক্রোমোপ্লাস্ট, যেটা হচ্ছে আসলে রঙিন প্লাস্টিক। ক্লোরোপ্লাস্ট হচ্ছে আসলে সবুজ প্লাস্টিক। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিক। এখন আমাদের এই যে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টের মধ্যে কিন্তু আমরা অনেক ধরনের মানে ভাগ দেখতে পাই। ক্রোমোপ্লাস্টকেও কি আমরা অনেকগুলো ভাগ দেখতে পাই, মানে বিভিন্ন কালারের জন্য বিভিন্ন ধরনের ক্রোমোপ্লাস্ট নামকরণ করা হয়েছে। যেমন একটা হচ্ছে রোডোপ্লাস্ট। একটা কি? একটা হচ্ছে রোডোপ্লাস্ট, ফিউপ্লাস্ট, ফিউপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, সবার লাস্ট হচ্ছে ক্যারোটিনো, ক্যারোটিনো, ক্যারোটিনো। নামগুলোর সাথে কালার গুলো মনে রাখা লাগবে, কোনটা কি কালার। এটা একদম সহজ, দেখেন। রোডো প্লাস, এটাকে মনে রাখবেন রেড, রোড রেড। তাহলে এটা কি কালার? রেড কালার। দেখেন জ্যান্থোফিল, এর কালার হচ্ছে হলুদ। তাহলে জ্যান্থোপ্লাস্ট হচ্ছে হলুদ কালার। ক্যারট মানে হচ্ছে আমাদের গাজর, গাজরের কালার কেমন? কমলা। তাহলে আর বাকি থাকতেছে ফিউপ্লাস্ট, সেটার কালার হবে বাদামি। সেটার কালার কি হবে? বাদামি হবে। তাহলে আমরা যদি তিনটারে মনে রাখতে পারি, আরেকটা আমরা এমনি মনে রাখতে পারবো। রোড রেড, জ্যান্থোফিল হলুদ, ক্যারট কমল মানে আমাদের গাজর কমলা, ফিউপ্লাস্ট মানে কি কালার? বাদামি কালার। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা লিউকোপ্লাস্ট নিয়ে একটু আলোচনা করি। লিউকো, লিউকোপ্লাস্ট মানে আমরা কি বললাম? যে এটা হচ্ছে একটা বর্ণহীন প্লাস্টিক। এখন এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা যদি আলোর সংস্পর্শে আসে, এরা আলোর সংস্পর্শে এলে ক্রোমোপ্লাস্টে পরিণত হতে পারে, ক্রোমোপ্লাস্টে পরিণত হতে পারে, মানে রঙিন হতে পারে। ইভেন ক্লোরোপ্লাস্টও হতে পারে। ক্লোরোপ্লাস্টে বেশি হয়, ক্লোরোপ্লাস্টে বেশিরভাগ সময় ক্লোরোপ্লাস্ট হয়, একবার বর্ণহীন থেকে সবুজ হয়। এটা একটা এক্সাম্পল। আমরা যদি দেখো কখনো যে মনে করো একটা মাঠ, এখানে অনেক সবুজ ঘাস আছে, তুমি ইট দিয়ে এর উপরে চেপে রাখলা কয়েকদিন, তখন তুমি 10 দিন বা কয়েকদিন পরে যখন তুমি এই ইটটা সরাবা,
দেখবা এই ঘাসগুলো সাদা সাদা হয়ে গেছে। কিন্তু এগুলোকে আলো সংশ্লেষে তুমি 2 3 দিন 4 দিন রাখো, দেখবা আস্তে তারা আবার সবুজ হয়ে গেছে। তার মানে বর্ণহীন ছিল মানে কি, যখন লিউকোপ্লাস্ট তার মধ্যে চলে আসছে, আলো পায়নি, আলো পাইছে যখন, তখন লিউকোপ্লাস্টটা ক্লোরোপ্লাস্ট। এতটুকুই পার্থক্য, তেমন কিছু। এখন লিউকোপ্লাস্টের অবস্থান কোথায়? যে জায়গাগুলোতে আসলে আলো পৌঁছায় না, তাহলে তার অবস্থানটা কই? এদেরকে আমরা কোথায় দেখতে পাই অ্যাকচুয়ালি? এদের অবস্থানটা হচ্ছে যেসব জায়গায় আলো পৌঁছায় না। যেমন কোথায় কোথায় আলো পৌঁছায় না, যেমন মূল, তারপরে ভূমিন্যস্ত কাণ্ড, ভূমিন্যস্ত কাণ্ড, এই যে এসব জায়গা আছে যেখানে আসলে আলো পৌঁছায় না, ওইসব অঙ্গে লিউকোপ্লাস্ট থাকে। লিউকোপ্লাস্টের আকার কেমন হবে? এটা অর্ধবৃত্তাকৃতি, মূলাকৃতি, নলাকৃতি, বিভিন্ন আকৃতির হতে পারে। যে জিনিসটা গুরুত্বপূর্ণ, লিউকোপ্লাস্ট আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। লিউকোপ্লাস্টকে আবার কি 3 প্রকার, প্রকারভেদ। কার প্রকারভেদ? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টকে কয় ভাগে ভাগ করেছে বলতেছি? 3 ভাগে। কি কি? এক নম্বরে হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। এক নম্বরে কি? এক নম্বরে হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। 2 নম্বরে হচ্ছে ইলায়োপ্লাস্ট। ইলাইওপ্লাস্ট। আর 3 নম্বর হচ্ছে আমাদের অ্যালিউরোপ্লাস্ট। কি বলতেছি? অ্যালিউরোপ্লাস্ট। এখন দেখেন, যেহেতু সে বর্ণহীন, তার আসলে মেইন কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। মেইন কাজ কি? খাদ্য সঞ্চয় করা। তাহলে লিউকোপ্লাস্টের মেইন কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়। লিউকোপ্লাস্টের মেইন কাজ কি? খাদ্য সঞ্চয় কাজ করে। তাহলে অ্যামাইলো শব্দটা আসছে অ্যামাইলোস থেকে। শব্দটা আসছে কোথা থেকে? অ্যামাইলোস থেকে। আর এই অ্যামাইলোজ মানে হচ্ছে স্টার্চ। তাহলে অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে আসলে আমাদের স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে। ঠিক আছে, শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে। স্টার্চ বা শ্বেতসার মানে আসলে কি? কার্বোহাইড্রেট। ঠিক আছে। ইলায়োপ্লাস্ট কি বলতেছিলাম আমরা? ইলায়োপ্লাস্ট এটা হচ্ছে আসলে তেল বা চর্বি। হ্যাঁ, তেল বা চর্বি মানে লিপিড জাতীয় পদার্থ। ঠিক আছে, তেল, চর্বি, এই জাতীয় খাদ্য সঞ্চয় করে। এখন দেখেন ইলায়ো, হ্যাঁ, এখানে দেখো মানে ই থেকে বেশি আমরা লটাকে উচ্চারণ করতেছি। আর ল থেকে তোমার মনে আসবে লিপিড। তার মানে সেই লিপিড জাতীয় পদার্থটাকে কি করতেছে? মানে খাদ্যগুলোকে সঞ্চয় করতেছে। এবার হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। দেখো, ফ্যাট গেল, মানে কার্বোহাইড্রেট গেল, লিপিড গেল, বাকি থাকবে কে? প্রোটিন। তাহলে সে হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে। সে কি? প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে। তাই এই অ্যালিউরোপ্লাস্টের আরেকটা নাম দিচ্ছে প্রোটিনোপ্লাস্ট। আরেকটা নাম কি দিয়েছে? প্রোটিনোপ্লাস্ট। ঠিক আছে। তাহলে এন্ড একটা জিনিস কি, আমাদের এই যে লিউকোপ্লাস্ট এই যে খাদ্য সঞ্চয় করে, লিউকোপ্লাস্ট যে খাদ্য সঞ্চয় করে, এর পাশাপাশি সে কি করে? এই যে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করতেছে না, আসলে সে কি করতেছে? শর্করা থেকে স্টার্চ তৈরি করে বা শ্বেতসার তৈরি করে। কিভাবে তৈরি করে? অনেকগুলো শর্করা মানে অনেকগুলো গ্লুকোজ মিলে স্টার্চ তৈরি করে। অনেকগুলো গ্লুকোজ মিলে সে স্টার্চ বানায়। তাহলে এই হচ্ছে আমাদের লিউকোপ্লাস্টের কথা। তাহলে আমরা কি বললাম? বললাম যে লিউকোপ্লাস্ট হচ্ছে আসলে 3 ধরনের। কি কি? অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরো। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে আসলে আমাদের শ্বেতসার বা স্টার্চ জাতীয় খাদ্য সঞ্চয় করে। ইলায়োপ্লাস্ট হচ্ছে তেল চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে। অ্যালিউরো বা প্রোটিনোপ্লাস্ট প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে। লিউকোপ্লাস্ট হচ্ছে আসলে আমাদের বর্ণহীন প্লাস্টিক। এই তো গেল মোটামুটি আমাদের লিউকোপ্লাস্ট নিয়ে পড়াশোনা। এবার আমরা যে ক্রোমোপ্লাস্টের কথা আসলাম, আমরা একটু এবার ক্রোমোপ্লাস্ট নিয়ে একটু আলোচনা করি। এর মধ্যে আমরা বিভিন্ন কালার দেখতেছি, রঙিন, তাই না? লাল, বাদামি, হলুদ, কমলা, বিভিন্ন রং বেরং দেখতেছি। তাহলে এগুলো আসলে আমরা পাই কোথায়? এই যে মানে আমরা আমাদের এই যে ক্রোমোপ্লাস্ট, তাদেরকে আমরা কোথায় পাই? তাহলে এদের অবস্থান, আমরা কাদের অবস্থান দেখতেছি? ক্রোমোপ্লাস্ট।
ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের অবস্থানটা আমরা দেখতেছি মিলি উদ্ভিদের যেসব জায়গাগুলো রঙিন, যেসব অঙ্গ রঙিন, কোন কোন অঙ্গ রঙিন চিন্তা করেন তো। ফুলের পাপড়ি, ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ, কিছু কিছু বীজ আছে উদ্ভিদের রঙিন হয়, হ্যাঁ। তা গাজরের মূল, এটা একটা এক্সেপশন। দেখেন, গাজরের মূল থাকে মাটির নিচে, মাটির নিচে হইলে আমরা কিন্তু লিউকোপ্লাস্ট হওয়ার কথা, কিন্তু এখানে থাকে আসলে ক্রোমোপ্লাস্ট। বলেন তো এখানে কোন ক্রোমোপ্লাস্টটা থাকে? এখানে ক্যারোটিনোপ্লাস্টটা থাকে, ঠিক আছে। ক্যারোটিন থাকে, কে থাকে? ক্যারোটিনোপ্লাস্টে ক্যারোটিন থাকে, যে কারণে সে কি কালার হয়? কমলা কালার হয় বা কমলা লাল কালার হয়, ঠিক আছে। এখন এই যে রঙিন হচ্ছে, এগুলোর আসলে কাজটা কি? মানে এই যে ক্রোমোপ্লাস্ট, তার কাজ, মানে কাজটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে রং গুলা হইতেছে এই জন্য বিভিন্ন কীট পতঙ্গ, মৌমাছি, তারপরে প্রজাপতি, তারা কি করে এক ফুল থেকে আরেক ফুলে উড়ে, দেখতে তারা আকৃষ্ট হয়। আর এইভাবে যখন মানে ফুলে ফুলে আমাদের মৌমাছি, প্রজাপতি, পোকামাকড় যায়, তখন আলটিমেটলি কি হচ্ছে? আমাদের পরাগায়ন হচ্ছে। তার মানে কি করতেছে? সে পরাগায়নে সাহায্য করে। তো তার মেইন কাজটা হচ্ছে পরাগায়নে সাহায্য, পরাগায়নে সাহায্য করতেছে। এই রঙের কারণে আলটিমেটলি কি হতেছে? ফল আর বীজের বিস্তার হচ্ছে, তাই না? পরাগায়ন হচ্ছে এই জন্য তো ফল আর বীজের বিস্তার হচ্ছে, মানে ছড়ায় ছিটায় যাচ্ছে বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায়, ঠিক আছে। তাহলে আমার মনে হয় আমরা ক্রোমোপ্লাস্ট জিনিসটা বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা কি বললাম যে এখন এতক্ষণ পর্যন্ত কি বললাম, একটা ছোট্ট রিভিউ দিই। প্লাস্টিক এটা হচ্ছে কোষের সর্ববৃহৎ অঙ্গাণু, বর্ণযুক্ত বর্ণবিহীন দুই রকম হয়। এর মধ্যে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হচ্ছে বর্ণযুক্ত, বর্ণহীন হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট এটা হচ্ছে আমাদের রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, কেরাটিনোপ্লাস্ট, এরকম বিভিন্ন ধরনের দেখতে পাই, যা বিভিন্ন রঙের। যেমন রোডোপ্লাস্ট রেড, ফিওপ্লাস্ট বাদামি, জ্যান্থোপ্লাস্ট হলুদ, কেরাটিনোপ্লাস্ট কমলা। মনে রাখবা কিভাবে? সাদা মুখস্থ করার তো দরকার নেই, বা বোকার মতো মুখস্থ করা দরকার। ক্যারোটিন মানে ক্যারট, মানে গাজর, মানে কমলা লাল। জ্যান্থো মানে হলুদ, জ্যান্থোফিল। রেড, রোড, লাল। আর ফিওপ্লাস্ট এটা বাদামি। ফিও শব্দটি আসলে বাদামি এই পেছনে, ঠিক আছে। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, যেটা নিয়ে আমি একটু আগে বললাম যে লিউকোস হতো কালারলেস, তার মেইন কাজ খাদ্য সঞ্চয় করা। এগুলো আবার তিন ধরনের। এগুলো কোথায় থাকে? এই যে মূল, ভূমিস্থ কাণ্ড, সেরকম জায়গায় যেখানে আলো পৌঁছায় না। আলো পৌঁছালে লিউকোপ্লাস্ট কিন্তু ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। প্রকারভেদে কি বলতেছে? যেটা অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে স্টার্চ, শ্বেতসার সঞ্চয় করে। ইলায়োপ্লাস্ট হচ্ছে তেল, চর্বিগুলো সঞ্চয় করে। অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট এই প্রোটিন সঞ্চয়ের কাজটা করে। আর ক্রোমোপ্লাস্ট আমরা কোথায় দেখতে পাই? বললাম যে যেসব অঙ্গ রঙিন, যেমন ফুলের পাপড়ি, রঙিন ফল, গাজরের মূল, এরকম জায়গাগুলো, এগুলো আলটিমেটলি কি করতেছে? পরাগায়নে সাহায্য করতেছে এবং ফল আর বীজের বিস্তারে সাহায্য করতেছে। মোটামুটি আমরা অনেকটা জিনিস বললাম। এখন একটা ছোট্ট একটা জিনিস, এই যে উদ্ভিদের ফুলের বিভিন্ন রং হয়, এই মানে পাপড়ির বিভিন্ন রং হয়, এর কারণ পাপড়ির যে ফুলের পাপড়ি আছে, যে পাপড়ির এই যে রঙের বৈচিত্র্য হওয়ার কারণ মেনলি দুইটা জিনিস। কি কি? একটা হচ্ছে অ্যান্থোসায়ানিন, অ্যান্থোসায়ানিন। একটা হচ্ছে অ্যান্থোসায়ানিন এবং বিটা সায়ানিন, এবং বিটা সায়ানিন। অ্যান্থোসায়ানিন এবং বিটা সায়ানিন এসবের কারণে আসলে পাপড়ির রংটা কি হচ্ছে? চেঞ্জ হয়, বিভিন্ন ধরনের দেখতে পাই। অ্যান্থোসায়ানিন হচ্ছে অনেকগুলা জটিল যৌগ, ঠিক আছে। এন্ড এই অ্যান্থোসায়ানিনটা কোষরসে গ্লাইকোসাইড হিসেবে মিশে। এটা কোষরসে কি হিসেবে মিশে রয়েছে?
গ্লাইকোসাইড রূপে। কি রূপে? গ্লাইকোসাইড রূপে এটা মিশে আছে। এখন পিএইচ এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি পিএইচ গ্রেটার দেন 7 হয়, অর্থাৎ ক্ষারীয় হয়, তার কোষ রসের, হ্যাঁ, অবশ্যই কার কোষ রসের, কোষ রস, কোষ রসের পিএইচ যদি, আমি একটু সিগন্যালটা ভুল দিছি, এটা এমন হবে, 7 থেকে বেশি হয়, অর্থাৎ ক্ষারীয় হয়, তখন কালার, ফুলের রং হয় মেইনলি নীল কালার। যদি এটা এসিডিক হয়, মানে পিএইচটা লেস দেন 7 হয়, অর্থাৎ অম্লীয় হয়, তখন আমরা আসলে লাল বা লালের মতো কালার দেখতে পাই। আর যখন পিএইচটা 7 এর মতো হয়, বরাবর নিউট্রাল, নিউট্রাল, তখন আসলে আমরা কালারটা পাই অনেকটা বেগুনি বা কালচে, বেগুনি বা কালচে নীল, এমন কালার গুলো আমরা দেখতে পাই। তাহলে এই হচ্ছে মোটামুটি ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট নিয়ে কথা, ফুলের পাপড়ি নিয়ে কথা। এখন আমরা ক্লোরোপ্লাস্টে যাব। ক্লোরোপ্লাস্টের গঠন করব, এটা আমাদের পরীক্ষা ক্লোরোপ্লাস্ট নিয়ে আসলে আলোচনা করব। যেটা আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সেটা কি? ক্লোরোপ্লাস্ট। এটা সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, সিকিউর জন্য কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে সবুজ বর্ণের প্লাস্টিডকে আসলে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিড। সবুজ বর্ণের যে প্লাস্টিড, তাকে বলা হয় আমাদের ক্লোরোপ্লাস্ট। এখন এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু অনেক ধরনের রঞ্জক পদার্থ আছে। শুধু যে ক্লোরোফিল থাকে তা কিন্তু না। এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকে ক্লোরোফিল এ, এর মধ্যে থাকে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কিছুটা জ্যান্থোফিল, কিছুটা ক্যারোটিন, কিছুটা মানে অল্প পরিমাণে থাকে এখানে ক্যারোটিন এবং জ্যান্থোফিল, এগুলো অনেক অল্প পরিমাণে থাকে। সবচেয়ে বেশি পরিমাণে থাকে ক্লোরোফিল এ। ক্লোরোফিলের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মজার বিষয় হচ্ছে ক্যারোটিন আর জ্যান্থোফিলকে একসাথে কিন্তু অনেক সময় ক্যারোটিনয়েড বলা হয়। একসময় মানে এগুলোকে একসাথে ক্যারোটিনয়েড নামে ডাকা হয়। এখন এই যে মানে ক্লোরোফিল বেশি থাকার কারণে, এটা মানে ক্লোরোফিলের পরিমাণ বেশি হওয়ার কারণে তাকে আমরা ক্লোরোপ্লাস্ট বলতে, যে কারণে সে সবুজ বর্ণ ধারণ করে। আরেকটা কথা যেটা, এটা কিন্তু ফার্স্ট কে দেখছেন, আমরা একটু আগে বলছি, বিজ্ঞানী কিম্বার, বিজ্ঞানী কিম্বার উদ্ভিদ কোষে প্রথম আমাদের কিন্তু ক্লোরোপ্লাস্ট লক্ষ্য করেন এবং ক্লোরোপ্লাস্ট নামকরণ করেন। ক্লোরোপ্লাস্টের মধ্যে আসলে সালোক সংশ্লেষণ ঘটে। ক্লোরোপ্লাস্টের মধ্যে অ্যাকচুয়ালি কি ঘটে? সালোক সংশ্লেষণ ঘটে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? খাদ্য তৈরি হয়। কি হয়? খাদ্য তৈরি হয়। কি ধরনের খাদ্য? শর্করা জাতীয় খাদ্য। কি ধরনের খাদ্য? শর্করা জাতীয় খাদ্য। তাই এই কারণে আমরা ক্লোরোপ্লাস্টকে বলি কোষের রান্নাঘর। তাহলে কোষের রান্নাঘর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একে আমরা কি বলি? কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর, রান্নাঘরে যেমন খাদ্য তৈরি হয়, এখানে সেম। এছাড়া এটাকে আরেকটা নামে রাখা হয় কি? যেহেতু সে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাই আমরা বলতে পারি শর্করা জাতীয় খাদ্যের কারখানা। আমরা আরেকটা নামে কি বলতে পারি? আমরা বলতে পারি শর্করা জাতীয় খাদ্যের কারখানা, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, the factory of synthesis of sugar, factory of synthesis of সুগার নামে আমরা এটাকে ডাকতে পারি। এই যে ক্লোরোপ্লাস্ট, একটা কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা কতটুকু হতে পারে? এটা কি একটা দুটো হবে? না। এটার সংখ্যা কেমন? আমরা এখন তার সংখ্যা দেখি। সংখ্যা নর্মালি একটা উদ্ভিদ কোষে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে এভারেজ। তবে কিছু কিছু
কোষে এর থেকেও কম থাকতে পারে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে তার থেকে কম থাকে। আকৃতিটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। আকৃতিটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। নর্মালি, সাধারণত উচ্চ শ্রেণীর যে উদ্ভিদ কোষগুলো আছে আমাদের, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষ, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে আমরা যে ক্লোরোপ্লাস্ট গুলো দেখতে পাই এগুলো হচ্ছে ল্যান্সের মতো। এগুলো কেমন? এগুলো হচ্ছে ল্যান্সের মতো, সাধারণ ল্যান্সের মতো। অর্থাৎ এরকম, এরকম আর কি। ঠিক আছে, আমার আঁকাটা সুন্দর হয়নি, এরকম, এরকম ল্যান্সের মতো। কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে বিভিন্ন আকৃতি দেখতে পাই। নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ কোষগুলো আছে ওখানে আমরা বিভিন্ন আকৃতি দেখতে পাই, যেমন একটা হচ্ছে পেয়াল আকৃতি। একটা কি? পেয়াল আকৃতি। তারপরে আমরা দেখতে পাই সর্পিলাকার। আমরা দেখতে পাই সর্পিলাকার। আমরা দেখতে পাই জালিকাকার। আমরা জালিকাকার দেখতে পাই। আমরা তারপর তারকাকার দেখতে পাই। ঠিক আছে, তারপরে আমরা ফিতা বা আংটি বা গার্ডাল আকৃতি দেখতে পাই। ফিতা বা আংটি বা গার্ডাল আকৃতি, হ্যাঁ, গার্ড দেখতে পাই। এছাড়া আমরা গোলাকারও দেখতে পাই। ঠিক আছে, আমরা গোলাকারও দেখতে পাই। এই যে বিভিন্ন আকৃতি দেখতে পাই, এখন এগুলোর নামও আছে, নামগুলো খুব ইম্পর্টেন্ট। পেয়াল আকৃতি দেখতে পাই আমরা ক্ল্যামাইডোমোনাস। কোথায় দেখতে পাই? ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাসে আমরা পেয়াল আকৃতি দেখতে পাই। সরুপিলাকা দেখতে পাই আমরা স্পাইরোগাইরা। কোথায়? স্পাইরোগাইরার যে ক্লোরোপ্লাস্ট গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সরুপিলাকার। জালিয়াকার দেখতে পাই আমরা অয়েডোগোনিয়ামের মধ্যে। অয়েডোগোনিয়াম। ঠিক আছে, তারকাকার দেখতে পাই আমরা জিগমেয়া। দেখতে পাই জিগমেয়া। ফিতাকৃতি বা আংটি বা গার্ডেল ইউলোথ্রিক্স, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স, ফিতাকৃতি বা গার্ডেল আছে। গোলাকার দেখতে পাই আমরা পিথোফোরা। পিথোফোরা, পিথোফোরা। কথা হচ্ছে এইগুলোর নামগুলো তো মনে রাখা অনেক কঠিন, তাইলে তাই না? এগুলো আসলে আমাদের টেকনিক দিয়ে মনে রাখা দরকার। ঠিক আছে, যেমন দুই একটা খুব আমার টেকনিক বলি। সর্পিলাকার মানে সাপ আকৃতি, মানে পেঁচানো পেঁচানো। দেখো, এস, সাপ, স্নেক, পেঁচানো পেঁচানো, বা স্পাইরাল জিনিসটা পেঁচানো পেঁচানো হয়, স্পাইরো। তাহলে সর্পিলাকার মানে স্পাইরো গাইরা, মানে স্পাইরো শব্দটা আছে। ঠিক আছে, সর্পিলাকার মানে স্পাইরো শব্দটা আছে। তারপরে মনে করো গোলাকার। গোলাকার কি হতে পারে? ফোড়া যাদের হয় শরীরে, এটা কিন্তু গোলাকার গোলাকার ফোড়া হয়, এরকম বড় বড় হয়ে ওঠে। তাহলে ফোড়া মানে গোল, ফোড়া মানে গোল। বা পাথর, গোলাকার গোলাকার পাথর, পাথর পিঠো, এরকম করে মনে রাখতে হবে। ঠিক আছে, এছাড়া আসলে ইয়া নাই। কিছু ছন্দটন্দ অনেক সময় অনেক ইউজ করে, ওইগুলো ইউজ করতে পারো যদি চাও। তারপর হচ্ছে মনে করো জ্যাড। ঠিক আছে, আমরা মানে জিগ জেগ করে আসলে কিন্তু আমরা তারা আঁকি। ঠিক আছে, আমরা যে তারা আঁকি এরকম জিগ জেগ করে আঁকি না? তাহলে এরকম দেখো জিগ তারা প্রকৃতি। ঠিক আছে, জিগ তারা প্রকৃতি। তারপরে দিয়ে হচ্ছে মনে করো জালিকাকার, এটাকে তুমি মনে রাখতে পারো। আহ এটা কিভাবে মনে রাখবো আমার এখন মাথায় আসতে না, পরে কখনো মনে আসতে বলবো। ঠিক আছে, এরকম মানে টেকনিক, নিজের টেকনিক দিয়ে মনে রাখতে হবে। ঠিক আছে, নিজের টেকনিক দিয়ে মনে রাখতে হবে, বা কয়েকবার করে যদি পড়ো তাহলে এমনিও মনে থাকে। ঠিক আছে? যদি 10 বার রিডিং দাও এমনি মনে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আকারের জায়গাটা আমাদের শেষ। মানে আকৃতি, বিভিন্ন আকৃতির কেমন হয় শেষ। তাহলে আমরা আলটিমেটলি একটা দেখতেছি এখানে কিন্তু ম্যাক্সিমাম জিনিস শৈবাল।
এখানে যে জিনিসগুলো বলছে এগুলো ম্যাক্সিমাম শৈবাল, তাই বলতে পারি যে শৈবালের ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি। কোন কাদের শৈবাল মানে কাদের বৈচিত্র্য বেশি? শৈবালের যে ক্লোরোপ্লাস্ট, শৈবালের ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি। শৈবালের ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য আসলে অনেক বেশি। ওকে, তো এবার আমরা এর উৎপত্তি কোথায় হয়, এটা একদম নর্মাল একটা বিষয়, ঠিক আছে। একটা উচ্চ শ্রেণীর মানে একটা আদি প্লাস্টিক থাকে, আদি প্লাস্টিকে আসলে আমাদের মানে পরবর্তী প্লাস্টিক তৈরি হয়। And আমরা একটা জিনিস জানি যে প্লাস্টিক কিন্তু আগে আমাদের প্রকৃত কোষে ছিল না। প্লাস্টিক এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় বিবর্তনের কোন একটা ধারায় কোষের পার্মানেন্ট হয়ে গেছে, তাই না? এটাই মিলিত আদি প্লাস্টিক থেকে আসলে নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হয়। জাস্ট এতটুকু যদি মনে রাখি এনাফ। আদি প্লাস্টিক থেকে, আদি প্লাস্টিক থেকে সূর্যের উপস্থিতি কিন্তু লাগবে, সানলাইট লাগবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হয়। মানে ক্লোরোপ্লাস্ট কিন্তু তার সংখ্যা বাড়াতে পারে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু আমাদের ডিএনএ থাকে, তারপরে আমাদের রাইবোজোম থাকে। যদিও বৃত্তাকার ডিএনএ 70s রাইবোজোম তো থাকে, দেখি সে কিন্তু তার সংখ্যা বাড়াতে পারে। এখন হচ্ছে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর ভৌত গঠন। ভৌত গঠন পরীক্ষা এটা অনেকবার আসে, ঠিক আছে। ভৌত গঠনে কি কি পাওয়া যায়, কিভাবে কি, এই জিনিসটা খুবই সহজ। কয়েকটা পয়েন্ট আমরা যদি একটু ঠিক করে করি আমরা পারবো। চিত্র মাস্ট, চিত্রটা আমরা কিভাবে আঁকবো, আমি একটু আঁকার চেষ্টা করি, ঠিক আছে। আমরা ফার্স্টে একটা গঠন নেব, ঠিক আছে। আমরা ফার্স্টেই এরকম একটা গঠন নেব এবং এটাকে বিস্তর করবো, ঠিক আছে। এবং এটাকে বিস্তরি করবো, শেষ। এবার তার আবরণ কিন্তু এঁকে ফেলছি আমি, আমি কিন্তু তার আবরণ এঁকে ফেলছি। তাহলে প্রথমত তার আবরণী ঝিলি, তাই না? তাহলে তার ভৌত গঠনের এক নাম্বার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আবরণ। আবরণী না, আবরণী নিয়ে আমি বলে ফেলছি, কিন্তু আবরণী হচ্ছে একটা দুই স্তর বিশিষ্ট, তাই না? দুই স্তর বিশিষ্ট আবরণী, দুই স্তর, দুই স্তর লিখি, দ্বিস্তরী, দ্বিস্তরী ঝিল্লি এখানে। এটা কিন্তু একটা সেমি পারমিয়েবল, এটা মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম যে আবরণ দেখি এগুলো কিন্তু অর্ধবেদ্য। ম্যাক্সিমাম আবরণী কেমন? অর্ধবেদ্য বা সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল মানে কাউকে ঢুকতে দেয়, কাউকে ঢুকতে দেয় না, সিলেক্ট করে। সিলেক্টিভলি পারমিয়েবল অনেক সময় বলা হয়, বা ছোটবেলায় মানে এর মধ্যে দিয়ে দ্রাবক যেতে পারে কিন্তু দ্রব যেতে পারে না। হ্যাঁ, এটার যে মেমব্রেনে, এর মেমব্রেনে যে আবরণীতে ফসফোলিপিডের পরিবর্তে কি থাকে? গ্লাইকোসিল লিপিড। তাহলে এই জিনিসটা কিন্তু মাস্ট মনে রাখতে হবে যে ফসফোলিপিডের পরিবর্তে, ফসফোলিপিড এর পরিবর্তে থাকে গ্লাইকোসিল গ্লিসারাইড, থাকে গ্লাইকোসিল গ্লিসারাইড। ফসফোলিপিড এর পরিবর্তে থাকে গ্লাইকোসিল গ্লিসারাইড। এখন এর মেইনলি কিন্তু মেমব্রেন আমরা দুইটা দেখি, তাই না? অনেক সময় বলা হয় যে তিন মেমব্রেন থাকে এটা, অনেক সময় বলা হয় যে এটার তিনটা মেমব্রেন থাকে। কিভাবে তিনটা মেমব্রেন থাকে? এই হচ্ছে বাইরের মেমব্রেন, সর্ববহিষ্ঠ মেমব্রেন। এরপর বলা যায় এটা হচ্ছে দ্বিতীয় মেমব্রেন। আরেকটা মেমব্রেন বলে ভিতরের জিনিসটা। কোন জিনিসটাকে দেখেন এইভাবে এইভাবে, তার মধ্যে কিন্তু থাইলাকয়েড দেখেন, এই যে থাইলাকয়েড, এগুলো কি? থাইলাকয়েড, ঠিক আছে। মানে এই একটা থাইলাকয়েড, এই দুইটা থাইলাকয়েড, তিনটা থাইলাকয়েড, এরকম করে আমি আঁকতেছি, ঠিক আছে। এরকম তার মধ্যে কিন্তু থাইলাকয়েড থাকে। তাহলে এইভাবে কিন্তু আমরা আঁকবো, হ্যাঁ। 4 5 6 7টা করে দিব। নর্মাল আরো অনেক বেশি থাকে, এত বেশি তো আর আমরা রাখতে পারবো না, তাই সুবিধা আঁকা সুবিধা। তাহলে ওই থাইলাকয়েডের আরেকটা মেমব্রেন আছে, ওইটাকে তৃতীয় মেমব্রেন বলা হয়, ঠিক আছে। ওইটাকে তৃতীয় মেমব্রেন বলা হয়। মানে এই তৃতীয় মেমব্রেন বা থাইলাকয়েডের মেমব্রেনে আসলে কোন কি ঘটে জানো? আলোক নির্ভর পর্যায় ঘটে, এটা আমরা চ্যাপ্টার 9-এ পড়বো। তাই এখানে বলে ফেলি, এই যে থাইলাকয়েডের যে মেমব্রেন, থাইলাকয়েডের মেমব্রেন,
মনে করে দেখেন, ছোটবেলায় পড়েছি সালোক সংশ্লেষণের দুইটা পর্যায়, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে থাইলাকয়েডের মেমব্রেনে ঘটে আলোক নির্ভর, এখানে আলোক নির্ভর পর্যায় ঘটে। মোটামুটি তার আবরণ নিয়ে এই কথাগুলো বললেই মনে করেন। তারপরে তার মধ্যে কি থাকে, ভিতরে একটা তরল পদার্থ আছে, যেটা আমাদের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আরেকটা নামে ডাকা হয়, স্ট্রোমা নামেও ডাকা হয়। তাহলে আমরা প্রথমত তার আবরণ নিয়ে বললাম, যে একটা হচ্ছে বহিস্থ আবরণ, একটা হচ্ছে অন্তঃস্থ আবরণ। এটা হচ্ছে তার সর্ববহিস্থ আবরণ বা বহিস্থ স্তর, এটা বলতে পারি আমরা অন্তঃস্তর। এর ভিতরে যে আমাদের তরলটা, ওই তরলটাকে আমি বলতেছি ম্যাট্রিক্স বা স্টোমা। ম্যাট্রিক্স বা স্টোমা বলা হয়। ম্যাট্রিক্স বা স্টোমা কি? যে আবরণ ঝিল্লি দ্বারা 2 নম্বর পয়েন্ট, স্টোমা বা ম্যাট্রিক্স জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে আবরণের ঝিল্লি দ্বারা আবৃত। দেখেন কি আবরণের ঝিল্লি দ্বারা আবৃত করে রাখছে না চারদিক দিয়ে। তো আমরা বলতে পারি আবরণী ঝিল্লি দ্বারা আবৃত, আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী, পানিগ্রাহী কলয়েড ধর্মী, পানিগ্রাহী কলয়েড ধর্মী যে তরলটা আছে, তাকে বলা হয় ম্যাট্রিক্স বা স্টোমা। এই ম্যাট্রিক্স বা স্টোমার মধ্যে আসলে কি কি থাকতেছে? এখানের মধ্যে তো আসলে বৃত্তাকার যে ডিএনএ গুলো আছে সেগুলো থাকতেছে। তারপরে যে 70s রাইবোজোম আছে সেও থাকতেছে। বিভিন্ন এনজাইম থাকতেছে। ঠিক আছে, 70s রাইবোজোম থাকতেছে। তারপরে বিভিন্ন এনজাইম থাকতেছে। যে এনজাইম গুলোর কারণে আসলে এখানে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ে হয়। তাহলে স্ট্রোমাতে আসলে কি ঘটে? আলোক নিরপেক্ষ পর্যায়ে। যেমন আমরা ছোটবেলায় পড়ছি কীর্তি চক্র, শিখর চক্র, ক্যান চক্র, এগুলো সব কোথায় ঘটে? এগুলো সব আমাদের স্ট্রোমাতে ঘটে। এগুলো সব কোথায় ঘটে? এগুলো সব আমাদের স্ট্রোমাতে ঘটে। এটা একটা কলয়েড জাতীয় তরল পদার্থ। এটা এতটুকু আমরা বুঝতে পারছি। এরপরে যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে থাইলাকয়েড। মাত্র বললাম এই যে সিঙ্গেল সিঙ্গেল যে ইয়াগুলো, এগুলো হচ্ছে থাইলাকয়েড। ঠিক আছে, একটা থাইলাকয়েড আর একটা থাইলাকয়েড, এরকম থাইলাকয়েড জিনিস। তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট হবে থাইলাকয়েড। থাইলাকয়েড ও গ্রানাম আমরা একসাথে বলে ফেলতে পারি। কি এটা? এই যে স্টোমার মধ্যে যে আমরা অসংখ্য থলে আকৃতির গঠন দেখতে পাই, এগুলো আসলে থাইলাকয়েড। থাইলাকয়েড কি, যে এরকম থলের মতো আকৃতি না? তাহলে স্টোমায় যে অসংখ্য থলে আকৃতির ত্রিমাত্রিক সজ্জার গঠন বিদ্যমান, কি বলতে পারি? স্টোমাতে যে অসংখ্য থলে আকৃতির ত্রিমাত্রিক সজ্জার গঠন দেখা যায়। ঠিক আছে, ত্রিমাত্রিক সজ্জার গঠন দেখা যায়, তাকে বলা হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড গুলোর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 100 থেকে 300 ঠিক আছে, তাহলে এদেরকে বলা হচ্ছে থাইলাকয়েড। এখন থাইলাকয়েডের ভিতরে কি থাকে? একটা প্রকোষ্ঠ থাকে। এই মানে এই দেখো, এই যে থাইলাকয়েড না, তার ভিতরে একটা প্রকোষ্ঠ আছে না, খালি জায়গা আছে। এর ভিতরে মিলে আসলে আমাদের যত যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, হম, যে আমাদের রঞ্জক পদার্থগুলো, ক্লোরোফিল এ, সিএইচ এ মানে ক্লোরোফিল এ, সিএইচ বি মানে ক্লোরোফিল বি, হ্যাঁ, এছাড়া জ্যান্থোফিল, ক্যারোটিন, এরকম বিভিন্ন পদার্থ। কি বলতেছি আমরা? এছাড়া জ্যান্থোফিল, জ্যান্থোফিল সরি জ্যান্থোফিল
তারপরে ক্যারোটিন, তারপরে থাকে আমাদের বিভিন্ন লিপিড, এনজাইম। এই সবগুলো পদার্থকে আরেকটা নামে ডাকা হয়। সবগুলো পদার্থকে বলা হয় কোয়ান্টাসম। কোয়ান্টোসম নামে আগে ডাকা হতো। কোয়ান্টোসম, এগুলো কি নামে ডাকা হতো? কোয়ান্টোসম। এবার একটা জিনিস বলি, দেখেন আমরা কি লিখছি, যে একটা থাইলাকয়েড, তার উপর আরেকটা থাইলাকয়েড, মানে একটার উপর একটা, একটার উপর একটা, এইভাবে থাইলাকয়েড গুলা সজ্জিত আছে। এই যে থাইলাকয়েডের স্তূপ, তাহলে এগুলো কি থাইলাকয়েডের স্তূপ না? থাইলাকয়েডের স্তূপ। এই থাইলাকয়েডের স্তূপকে বলা হয় গ্রানাম। থাইলাকয়েডের স্তূপকে বলা হয় গ্রানাম। এটা হচ্ছে গ্রানাম বলা হয় এক বচন, আর বহু বচনে বলা হয় গ্রান। তাহলে এই যে স্তূপ, স্তূপের মধ্যে আসলে কয়টা থাইলাকয়েড থাকে মনে রাখতে হবে? 10 থেকে 100টা। মানে 10 থেকে 100টা থাইলাকয়েড একটার উপর একটা এরকম বসে বসে আমাদের গ্রানাম তৈরি করে। তাহলে এই যে এটা একটা গ্রানাম, মনে করি এখানে 40টা আছে থাইলাকয়েড, মনে করি এখানে 70টা আছে, এটাতে 80টা আছে, এটা 90টা আছে, এটাতে মনে করলাম 30টা। আমি তো সব এতগুলো তো রাখা পসিবল না, জাস্ট হিমাজি। তাহলে এইটা একটা গ্রানাম, দুইটা গ্রানাম, তিনটা গ্রানাম, চারটা গ্রানাম, পাঁচটা গ্রানাম আমি দেখাই, ঠিক আছে? তাহলে বহু বচনে গ্রানাম গুলাকে আমরা বলতে পারি গ্রানা। মজার বিষয় হচ্ছে গ্রানা কয়টা থাকে? এই গ্রানাম বা গ্রানা থাকে 40 থেকে 60। তাহলে 10 থেকে 100টি থাইলাকয়েড মিলে তৈরি করে আমাদের গ্রানা বা গ্রানাম। আর গ্রানা থেকে 40 থেকে 60। গ্রানা থেকে 40 থেকে 60। আশা করি আমি জিনিসটা বুঝতে পারছি। 40 থেকে 60। তাহলে এখানে কয়েকটা সংখ্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি কি? প্রথমে বলছি, একটা উদ্ভিদ কোষে নর্মালি ক্লোরোপ্লাস্ট থাকে 10 থেকে 40টি, এবং ক্লোরোপ্লাস্ট থাকে কয়টা? 10 থেকে 40টা। তারপর মানে একটা কোষ, একটা উদ্ভিদ কোষ, এর মধ্যে এতটা থাকে ক্লোরোপ্লাস্ট, এতটা থাকে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা থাকবে 40 থেকে 60। এবং প্রত্যেকটা গ্রানার মধ্যে থাইলাকয়েড থাকে 10 থেকে 100টা থাইলাকয়েড। আশা করি কনসেপ্ট একদম ক্লিয়ার। তাহলে আমরা তার ভৌত গঠনে তার আবরণী নিয়ে বললাম। দ্বিস্তরী আবরণী, গ্লাইকোসিল গ্লিসারাইড থেকে ফসফোলিপিডের পরিবর্তে। আর থাইলাকয়েডের মেমব্রেনে আলোক নির্ভর পর্যায় ঘটে। ক্রোমাতে আমরা বললাম যেখানে মিলে আলোক নিরপেক্ষ পর্যায় ঘটে, এখানে বৃত্তাকার ডিএনএ, অ্যামিডেস, রাইবোজোম এই পদার্থগুলো থাকে। থাইলাকয়েডের মধ্যে আমরা বললাম যে অসংখ্য থলে আকৃতি ত্রিমাত্রিক সজ্জা, এগুলো প্রস্থ বলে দিছে 100 থেকে 300 আর্মস্ট্রং। এর মধ্যে এই থাইলাকয়েডের প্রকোষ্ঠের মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, লিপিড, এনজাইম থাকে, যাদেরকে একত্রে বলা হয় কোয়ান্টোসোম। থাইলাকয়েডের যে স্তূপ, 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে তৈরি করে গ্রানা বা এক বচনে গ্রাম। এরকম একটা কোষের মধ্যে গ্রানা থাকে 40 থেকে 60টি। তাহলে তার গঠনের মেইন মেইন তিনটা পয়েন্ট কিন্তু আমাদের পড়া শেষ। আবার ছোট ছোট 2-3টা পয়েন্ট আছে। যেমন একটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি বা গ্রানাম ল্যামেলি বলা হয়। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ধর একটা গ্রানার সাথে আরেকটা গ্রানামের এভাবে একটা সংযোগ থাকে, এভাবে একটা কি থাকে, সূক্ষ্ম নালিকা দ্বারা সংযুক্ত থাকে, ঠিক আছে? তারপরে সাপোজ এটার সাথে এটা এভাবে সংযুক্ত আছে, এই যে দেখেই, এই যে এভাবে সংযুক্ত আছে। হুম, যেভাবে সংযুক্ত আছে। তারপরে ধরলাম যে এটার সাথে এটার এভাবে সংযোগ আছে। তাহলে এই যে সংযোগগুলো সূক্ষ্ম নালিকা দ্বারা, এই সংযোগগুলোকে বলা হয় স্ট্রোমা ল্যামেলা, বা অনেক সময় বলা হয় গ্রানালাম ল্যামেলা। তাহলে এটার নাম কি বলতেছি আমরা? স্ট্রোমা ল্যামেলি বা ল্যামেলা, যে এইভাবে ডাকি আমরা, সমস্যা নেই। স্ট্রোমা
স্ট্রোমা ল্যামেলি বা ল্যামিনাম। ঠিক আছে, তাহলে 4 নাম্বার যে পয়েন্টটা সেটা কি? সেটা হচ্ছে স্ট্রোমা ল্যামিনা। স্ট্রোমা ল্যামেলি। তাহলে স্ট্রোমা ল্যামেলিতে কি বলতেছি আমরা, যে পাশাপাশি দুটি গ্রানা কিছু মানে কিছু থাইলাকয়েড সূক্ষ্ম নালিকা দ্বারা যুক্ত থাকে, ওই সূক্ষ্ম নালিকাকে বলে স্ট্রোমা ল্যামেলি। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে পাশাপাশি দুটি গ্রানা, পাশাপাশি দুটি গ্রানা যে সূক্ষ্ম নালিকা দ্বারা, বা হচ্ছে পাশাপাশি দুটি গ্রানার থাইলাকয়েডস, থাইলাকয়েডস যে সূক্ষ্ম নালিকা দ্বারা যুক্ত থাকে, যে সূক্ষ্ম নালিকা দ্বারা যুক্ত থাকে, তাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। তাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি তার, আমরা যেটা বললাম যে তার গঠনের স্ট্রোমা ল্যামেলি নিয়ে কথা। তারপরে তার গঠনের আরেকটা জিনিস বলবো আমরা, আবার ছোট ছোট জিনিস, আর দুইটা পয়েন্ট আছে। একটা হচ্ছে তার মধ্যে কিছু ফটোসিনথেটিক ইউনিট থাকে, এটিপি সিনথেস থাকে। কি বলছি? কিছু ফটোসিনথেটিক ইউনিট, ফটোসিনথেটিক ইউনিট, এটিপি সিনথেসিস, এগুলো থাকে। এইসব পদার্থগুলো আসলে কোথায় থাকে? এগুলো আসলে আমাদের থাইলাকয়েডের মেমব্রেনের গায়ে লেগে থাকে। এগুলো কই লেগে থাকে? এগুলো আসলে থাইলাকয়েডের গায়ে লেগে থাকে। থাইলাকয়েড এর মেমব্রেনে লেগে থাকে। এন্ড এগুলোর মাধ্যমে আসলে এটিপি তৈরি করে, খাবার তৈরি করে, হ্যাঁ, এরকম বিভিন্ন জিনিস হয়। তো এই যে ফটোসিনথেটিক ইউনিট বললাম আমরা, ফটোসিনথেটিক ইউনিটের মধ্যে আসলে থাকে কি? এখানে প্রায় 300 থেকে 400টা অণু থাকে। 300 থেকে 400টা অণু থাকে ফটোসিনথেটিক ইউনিট। কি কি? যে অণুগুলো আসলে আমাদের কি করে, মানে ফটোসিনথেসিস করে। কি করে? ফটোসিনথেসিস করে। যেমন ওই যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, জ্যান্থোফিল, তারপর হচ্ছে ক্যারোটিন, জ্যান্থোফিল, ক্যারোটিন, এইরকম পদার্থ প্রায় 300 থেকে 400টা থেকে আসলে কি করে, একটা একটা ফটোসিনথেটিক ইউনিট করে। এরকম অনেকগুলো ফটোসিনথেটিক ইউনিট, ফটোসিনথেটিক ইউনিট অনেকগুলো থাকে। লাস্ট তার ভৌত গঠনে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ডিএনএ আর রাইবোজোম। ডিএনএ আর কি? রাইবোজোম বা রাইবোজোম। ডিএনএ আর রাইবোজোমের মধ্যে কি কি দেখা যায়? তার মধ্যে প্রায় 200টা ডিএনএ পাওয়া যায়। ডিএনএ গুলো অবশ্যই বৃত্তাকার ডিএনএ। ডিএনএ গুলো কেমন? বৃত্তাকার ডিএনএ। ঠিক আছে, এর মাধ্যমে সে কি করতে পারে, নিজের অনুরূপ তৈরি করতে পারে, একটা থেকে দুইটা প্লাস্টিক তৈরি করতে পারতেছে। ঠিক আছে, এই মানে ডিএনএ যদি না থাকতো তাহলে আসলে সে কিন্তু ফটোসিনথেসিস করতে পারতো না। এবং তার একটা নিজস্ব রাইবোজোম আছে যেটা হচ্ছে 70 রাইবোজোম। মানে আমি ক্লাসের মধ্যে বলছি সে কিন্তু একটা এন্ডোসিম্বায়ন্ট। এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় আসলে সে আমাদের কোষের মধ্যে স্থায়ী একটা পদার্থ হয়ে গেছে। তাহলে তার ভৌত গঠনে এতক্ষণ যেটা যা বলছি, কি কি বললাম, যে তার এই যে চিত্রটা আছে, এই চিত্রটা আঁকবেন। তারপরে তার গঠনের মধ্যে যে ভূত, এই জিনিসটা আমি একটু দেখাই নিই। একটু চিত্রটা দেখে দিবেন যে হচ্ছে একটা গ্রানা, এটা হচ্ছে একটা গ্রানা, এটা দেখে দিবেন চিত্র, হ্যাঁ। আর চাইলে একটা থাইলাকয়েড দেখে দিবেন, যেটা হচ্ছে একটা থাইলাকয়েড। ঠিক আছে, এই যে ছবিটা আঁকবেন আর এই বর্ণনার যা বললাম যে ভৌত গঠনে আবরণী কি, তার স্ট্রোমা কি, থাইলাকয়েড কি, গ্রানা কি, স্ট্রোমা ল্যামেলি কি, ফটোসিনথেটিক ইউনিট জিনিসটা কি, তারপরে ডিএনএ আর রাইবোজোম যেটা আছে, এটা যদি বলে দিই মোটামুটি কাজ শেষ, আর কিছুই বাকি থাকে না, তার ভৌত গঠন শেষ। এখন তার একটা ছোট জিনিস, সেটা হচ্ছে তার রাসায়নিক গঠন। আমরা কি দেখবো? আমরা দেখবো তার রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন আসলে সহজ, কঠিন কিছু না।
রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনে আসলে আমরা কি দেখতে পাই? এখানে আমরা বিভিন্ন প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, ডিএনএ, আরএনএ বিভিন্ন পদার্থ দেখতে পাই। এর মধ্যে এর শুষ্ক ওজনের 10 থেকে 20% হচ্ছে লিপিড। শুষ্ক ওজনের 10 থেকে 20% লিপিড, আর 35 থেকে 55% হচ্ছে প্রোটিন। 35 থেকে 55% হচ্ছে প্রোটিন। প্রোটিনের মধ্যে এই যে প্রোটিনটা বললাম, এই প্রোটিনের ভিতরের 80% প্রোটিন এক কাজ করে, আর 20% প্রোটিন অন্য কাজ করে। 80% প্রোটিন কি করে? সে আসলে অদ্রবণীয়। 80% প্রোটিন হচ্ছে অদ্রবণীয়। সে আসলে তার ঝিল্লি নির্মাণ করে। তার যে ঝিল্লিটা আছে, সেই ঝিল্লিটা নির্মাণ করে। আর 20% যে প্রোটিন, সেটা আসলে দ্রবণীয়। সে হচ্ছে দ্রবণীয় এবং যে এনজাইম, সে মেনলি এনজাইম হিসেবে কাজ করে। আর এই যে বারবার ক্লোরোফিল এ ক্লোরোফিল বি বলতেছি, ক্লোরোফিল এ থাকে 75%, আর এই ক্লোরোফিল বি থাকে 25%। ঠিক আছে, মানে রঞ্জক পদার্থগুলোর মধ্যে আর অল্প পরিমাণে ক্যারোটিন আর জ্যান্থোফিল থাকে। তাহলে তার মোটামুটি ভৌত গঠনও শেষ, রাসায়নিক গঠন নিয়ে কথা শেষ। তো শুধু যে প্রোটিন লিপিড থাকে তা না, কিছু পরিমাণে কিন্তু কার্বোহাইড্রেটও থাকে। কার্বোহাইড্রেট কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান। কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এছাড়া এনজাইম, কোএনজাইম, ডিএনএ, আরএনএ তো বলছি আমি, তাই না? ক্লোরোফিল, তারপরে এই তার রাসায়নিক গঠনটা মোটামুটি শেষ। এখন হচ্ছে তার কাজ, ক্লোরোপ্লাস্টের কাজ। ক্লোরোপ্লাস্টের কাজ, তার 1 নাম্বার কাজ হচ্ছে কি? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। কোন প্রক্রিয়া? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি। 1 নাম্বার যে জিনিস হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে। তাহলে এর মাধ্যমে সে কি করে আসলে? সে আমাদের যে সৌরশক্তিটাকে জৈবিক শক্তিতে রূপান্তর করে। সে আমাদের যে সৌরশক্তি আছে, সৌরশক্তিটাকে সে জৈবিক শক্তিতে রূপান্তর করে, মানে রাসায়নিক শক্তিতে, যেটাকে আমরা ইউজ করতে পারছি তার জন্য। ঠিক আছে। এছাড়া সে সালোক মানে এই যে ফটো রেসপিরেশন করে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে, বংশানুক্রমে নিজের বৈশিষ্ট্যের সক্রিয়তা রক্ষা করে। হ্যাঁ, তাহলে আমরা এভাবে লিখতে পারি। এছাড়া আরেকটা জিনিস কিন্তু এর মধ্যে কিন্তু যেহেতু রাইবোজোম আছে, রাইবোজোমের কাছে প্রোটিন তৈরি করে। তাহলে সে প্রয়োজনে ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন তৈরি করে। ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন তৈরি করে, নিউক্লিক অ্যাসিড তৈরি করে। এগুলো সে তৈরি করতে পারে। এছাড়া যেটা বললাম যে সে ফটোফসফোরাইলেশন করে। ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন জিনিসটা কি বলতেছি। ফটোফসফোরাইলেশন মানে হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে এডিপির সাথে একটা ফসফেট যোগ করব। অবশ্যই সূর্যের আলো, সানলাইট, এর মাধ্যমে আমরা এটিপি তৈরি করি। তাহলে এই যে প্রক্রিয়াটা সূর্যের আলোর উপস্থিতিতে আমাদের একটা ফসফেট যুক্ত করে, এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এছাড়া সে ফটো রেসপিরেশনের সাহায্য করে। ফটো ফটো রেসপিরেশনটা আসলে আমরা চ্যাপ্টার 9-এ পড়াবো, ঠিক আছে? তারপরে সে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। হ্যাঁ, বংশানুক্রমে নিজের বৈশিষ্ট্য সক্রিয়তা ধারণ করে। বংশানুক্রমে নিজের বৈশিষ্ট্যের সক্রিয়তা
রক্ষা হবে। হ্যাঁ, সে কিন্তু আসলে আমাদের পরিবেশের অক্সিজেন সাপ্লাই দিতেছে। এটা মাথায় রাখতে হবে, খাদ্য তৈরি করে প্লাস কি অক্সিজেনও তৈরি করে। ঠিক আছে। এখন ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্টের পার্থক্যটা হচ্ছে আপনাদের জন্য কাজ। কাজ কি? এইচডব্লিউ হচ্ছে এই যে আমাদের ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর এই যে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এদের মধ্যে পার্থক্য। একটা ছক আছে বইয়ে, ওই ছকটা পড়বেন, মনোযোগ দিয়ে পড়লে এটা আসলে এটা সবই পড়া গেছে। ঠিক আছে। তাদের বর্ণ কোনটা, কি কালার, কোনটা কোথায় পাওয়া যায়। দেখো ক্লোরোপ্লাস্ট হচ্ছে সব সবুজ রঙে পাওয়া যাবে, পাতা, সবুজ বীতি, কচিকাণ্ড সব জায়গায় ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। ঠিক আছে। তারপরে হচ্ছে কোনটার মধ্যে কোন ধরনের রঞ্জক। লিউকোপ্লাস্ট বর্ণহীন, তার মধ্যে কিন্তু খুব বর্ণ কোনো রঞ্জক নেই। ক্রোমোপ্লাস্ট রঙিন, তার মধ্যে ক্যারোটিন জ্যান্থোফিল এগুলো আছে। ক্লোরোপ্লাস্ট সবুজ, তার মধ্যে ক্লোরোফিল আছে। কে কি কাজ করে এটাও বলা গেছে। ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণ করে, ক্রোমোপ্লাস্ট পরাগণে সাহায্য করে, লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি